ডক্টর বদিউল আলম মজুমদার যে আলোচনায় আমরা ছিলাম। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বিগত শাসনামলে বাক স্বাধীনতার মৃত্যু হয়েছিল, এ কথা বললে কি বাড়িয়ে বলা হবে? আমরা জানি যে মত প্রকাশের জন্য আপনাকেও খেসারত দিতে হয়েছে। আমি যদি দুটো ঘটনা তুলে ধরি, যেমনটি জানি যে 2018 সালে আপনার বাড়িতে হামলা হয় এবং দ্বাদশ নির্বাচনের পর আপনি যখন বারবার বলার চেষ্টা করেছেন যে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে, বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলেছে যে বদিউল আলম মজুমদার আসলে বিএনপির সুরে কথা বলছে এবং বিএনপির বি টিমে পরিণত হয়েছে। অনেক ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যে 2014 সালে যেদিন 2018 সালে আমার বাড়িতে যেদিন আক্রমণ হয়, সেদিন কিন্তু সেই সন্ধ্যায় কিন্তু যে নিরাপদ সড়ক আন্দোলন যে ছাত্রছাত্রীরা করেছিল, তাদেরকে কিন্তু হেলমেট বাহিনী আর পুলিশ একত্রিত হয়ে রাজপথ থেকে বিতাড়িত করে। সেই সন্ধ্যায় কিন্তু আমার বাড়িতে আক্রমণ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, উনি বিদায়ী রাষ্ট্রদূত ছিলেন, তো ওনার জন্য আমরা ব্যক্তিগত বন্ধু ছিলেন, তো ওনার জন্য আমরা একটা নৈশভোজ আয়োজন করেছিলাম। এবং তিনি যখন ওই যে আমাদের বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠেছেন, তখনই তার গাড়িতে হামলা হয় এবং তিনি যখন গাড়ি নিয়ে চলে গেলেন তখন আমার বাড়িতে হামলা হয়। শুধু তাই নয়, এই যে আপনি যেটা বললেন যে আমি গত 20-25 বছর থেকেই যে মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি এই সকল অধিকারের কথা বলে আসছি এবং তার জন্য অনেক নিগ্রহের শিকার হয়েছে। আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন এবং ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার এককালে ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিপদগামী হয়েছেন। তো আমাদের এই যে এনজিও ব্যুরোর মাধ্যমে তারপরে আমাদের অর্থকড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারপর পুলিশের মাধ্যমে বারবার করে আমাদেরকে এই তদন্ত, একটার পর একটা তদন্ত, যে বহু রকম নিগ্রহের শিকার হয়েছি। তারপর ট্যাক্স অথরিটিকে দিয়ে এবং নিগ্রহের শিকার হয়েছেন আপনি বলছিলেন, তার সাক্ষী কি বহন করছে আয়নাঘর? ওটা হলো চরম, ওটা তো হলো জঘন্যতম মানবতা বিরোধী অপরাধের জঘন্যতম রূপ। এবং এই কোনো একটা সভ্য দেশে কল্পনার অতীত যে আমি যখন আয়নাঘরের শব্দ প্রথম শুনেছিলাম, তখন মনে করেছিলাম যে এটা বোধহয় ওই যে ছেলে মেয়েদের জন্য একটা এইরকম একটা আয়োজন করেছে, একটা ঘরকে সাজিয়েছে, তারা ওখানে গিয়ে খেলা করবে, আনন্দ করবে, মজা করবে। কিন্তু আয়নাঘর মানে যে মানুষের চরম মানবাধিকার লঙ্ঘন, তাদেরকে মানুষ হিসাবে নয়, তাদেরকে এই যে জন্তু জানোয়ারের মতো তাদের সাথে আচরণ। এবং আমি আগেই বলেছি, কোনো সভ্য দেশে, সভ্য সমাজে এই ধরনের ব্যবস্থা কল্পনার অতীত। এবং একই সাথে যুক্ত হয়েছে যে খুন করা, যে কত বাবা, কত ভাই, কত সন্তান এভাবে গুমের শিকার হয়েছে। এবং তাদের অপরাধ কি ছিল? তারা হয়তো সরকারের সমালোচনা করেছে কিংবা বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা হয়তো সক্রিয়ভাবে প্রতিবাদ করেছে। এই অপরাধ মানে এটা কল্পনাকে হার মানায়। তাই আমি আশা করব যে যারা এগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। একই সাথে যে ভবিষ্যতে যেন এর এমন ঘটনা না ঘটে। 24-এর এই গণ অভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কি সতর্ক বার্তা নেবে? আই হোপ সো, আমি আশা করি তারা করবে। এবং এটা যদি না করে তাহলে আমাদের জন্য হবে চরম দুর্ভাগ্যজনক একটা অবস্থা। তো আমি আশা করি তারা এটা থেকে শিক্ষা নেবে। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের এই আন্দোলনের সময় যে আত্মত্যাগ করেছে, যাদের প্রাণহানি করেছে, আমরা যেন একটা মনুমেন্ট তাদের জন্য তৈরি করি, তাদের স্মরণে। কারণ তারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে। এখন স্বাধীনতা অর্জনের ব্যাপারে তারা সহায়তা করেছে চরম আত্মত্যাগের মাধ্যমে, কিন্তু এই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে, এটাকে অর্থবহ করতে হবে, এটাকে পাহারা দিতে হবে। সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এবং এই কাজটা করার অংশ হিসাবে আমাদেরকে এই বর্তমান সরকার
যারা প্রফেসর ইউনূসের নেতৃত্বে যারা আমাদের সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে সহায়তা করতে হবে যাতে তারা সফল হয়। আমি আগে বলেছি, তারা যদি সফল হয় তারা যদি সফল না হয় আমরা সবাই ব্যর্থ। যে আন্দোলনকারীদের হাত ধরে আসলে এই স্বাধীনতা এলো, এবার তারা আসলে জুলাই গণহত্যার বিচার দাবি করছে। কোন প্রক্রিয়ায় বিচার হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি আইনের ছাত্রী ছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই গণহত্যার, মানবতার বিরুদ্ধে হত্যার বিচার হতো, তাহলে এটা নিয়ে আর প্রশ্ন তোলা যেত না। কারণ এটা নিরপেক্ষ হওয়া দরকার। যাদেরকে বিচারের আওতায় আনা হবে তারা যেন ন্যায় বিচার পায়, এটা নিশ্চিত করতে হবে। এই যে এখন এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এবং অনেক ব্যক্তিরা, অনেক আন্তর্জাতিক সংস্থাও এই যে আন্তর্জাতিক আদালতে বিচার করার ব্যাপারে তারা কিছু কিছু ভূমিকা নিচ্ছে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যদি এই দেশে বিচার হয় যে তাহলে আর কিন্তু আন্তর্জাতিক আদালতে বিচার হবে না। তো আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন প্রক্রিয়ায় অগ্রসর হতে চায়। তবে তাদের ন্যায় বিচার হওয়া দরকার এবং কঠোরতম শাস্তি তাদের হওয়া উচিত, যাতে নেভার এভার এগেইন আর এর যেন পুনরাবৃত্তি না ঘটে। আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের হয়েছে। শুধুমাত্র নিষিদ্ধের মধ্য দিয়ে আসলে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে যাবে বলে কি মনে করেন? না, থামবে না। তাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে এবং অনুশোচনা প্রদর্শন করতে হবে। তো এখন পর্যন্ত আমরা অনুশোচনা দেখি নাই। একজন ব্যক্তির কাছ থেকেও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা হয়নি যে তারা যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, যে মানুষের প্রাণহানি ঘটিয়েছে, চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছে, একজনকে এই পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে দেখি নাই। তো আমি আশা করি আদালত সঠিক সিদ্ধান্ত নেবে এবং বিচারিক প্রক্রিয়ায় তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের রয়েছে তার গুণগত পরিবর্তন কতটা জরুরি, খুব ছোট্ট পরিসরে শুনতে চাই। আমরা যতই আইন করি, যতই বিধিবিধানে পরিবর্তন আনি, যত আয়োজনই করি, যদি মানুষের মন মানসিকতার পরিবর্তন না হয়, তাদের মধ্যে অনুশোচনার সৃষ্টি না হয় এবং তাদের আচরণে পরিবর্তন না হয়, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, তাহলে কোনোটাই টেকসই হবে না, দুর্ভাগ্যবশত।